ইয়ান মোল্ডার গত 2 দিন ধরে সম্ভবত ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত মানুষ। সবচেয়ে আলোচিত না বলে একটু নিন্দিত, সমালোচিত বলা উচিত। একটা লোক 367 রানের একটা ইনিংস খেলছে, কোথায় তার প্রশংসা হবে তা না, দুনিয়া জুড়ে তার এ নিয়ে সমালোচনা চলতেছে। প্রথমে কোশ্চেনটা ছিল যে এটা মোল্ডার কি করলো, কেন সে সুযোগ পেয়েও লারার রেকর্ড ভাঙলো না। মানে এর চেয়ে ভালো সুযোগ 400 রান করার লারার পরে আর কেউ পায় নাই, কেউ পায় নাই। মাত্র চতুর্থ সেশনের খেলা চলতেছে, দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। তারাতে তো অফুরন্ত সময়, জিম্বাবুয়ের 2বার অল আউট করতে কতটুকু সময় লাগে। সে চাইলে অনায়াসে 367 রানে গেছে, এবং সেটা সে এমন না টুকটুক করে গেছে, তাহলে নিজের উপর বিরক্ত হয়ে ডিক্লেয়ার করে দেওয়া যায়। তা তো না, 109 স্ট্রাইক রেটে 367 রানে পৌঁছাইছে। সেখান থেকে সে আর হাফ সেশন ব্যাট করলে রেকর্ডটা হয়ে যায়, যদি এর মধ্যে আউট হয়ে যায়। মানে মানুষ তো চান্স নেয়, সে কি করলো, সে চান্স নিল না, 367 রানে ডিক্লেয়ার করে দিল। তখন তো সারা পৃথিবী হইচই করে উঠলো, কেন মোল্ডার এই ডিক্লেয়ার করলো। পরে মোল্ডার সন্ধ্যাবেলায় শন পোলককে দেওয়া ইন্টারভিউতে বলছে যে সে এবং কোচ ঠিক করছে যে ব্রায়ান লারার রেকর্ডটা ব্রায়ান লারার হাতেই থাকা উচিত, এটার পিছনে ছোটার যোগ্যতা তার নাই, সে এটাতেই হ্যাপি। এই যে 367 রান করছে, এটাই তার কাছে মনে হয়েছে জীবনের জন্য যথেষ্ট। সে আবার সুযোগ পাইলে এই 367-68 পাশেই ডিক্লেয়ার করে দেবে, সে 400 রানের জন্য কখনোই যাবে না। এখন সবাই বলতেছে মোল্ডারের মতো গাদা এই দুনিয়ায় আর হয় না। কারণ মোল্ডার, তুমি টপ লেভেলে খেলবা, তুমি লারারে টপকানোর চেষ্টা করবা না, তাহলে তুমি কিসের অ্যাথলেট? তোমাকে তো সেরা হতে হবে। তুমি টপ লেভেলে খেলতে আসছো, মানে তোমাকে 1 নাম্বার হতেই হবে। কেউ কেউ বলতেছে যে ও তো তাহলে চ্যাম্পিয়ন মেন্টালিটিই নাই, ও কি করে 1 নাম্বার হবে? ও 1 নাম্বার হইতে আসে নাই, ও সাউথ আফ্রিকান সুকট চোকার, ও টপে যেতে চায় না। আচ্ছা, আমরা কি একবার ভেবে দেখছি যে টপে যাওয়াটা খুব জরুরি কিনা, চ্যাম্পিয়ন হওয়াটা খুব জরুরি কিনা? প্রত্যেকের চ্যাম্পিয়ন মেন্টালিটি কেন থাকতে হবে? প্রত্যেককে কেন ওই ইঁদুর বিড়াল দৌড়ে নামতে হবে? কেন সবার লারাকে টপকানোর চেষ্টা করতে হবে? দুনিয়াটা কি এই? আমি এই যে থামবে আজকে জয় গোস্বামীর একটা ছবি ইউজ করছি, আপনারা দেখছেন লেফট সাইডে জয় গোস্বামীর একটা ছবি, এবং ওখানে ওনার একটা কবিতার অংশ একটু বিকৃত করে দিছি যে কেন 5 মার্ক কম পেলে। এটা হচ্ছে ওনার টিউটোরিয়াল কবিতার একটা অংশ। আমি জয় গোস্বামী দিয়ে, কাজী নজরুল ইসলাম দিয়ে, এবং দুনিয়া জুড়ে এরকম যারা সেরা হতে চায় নাই, এরকম সব সফল লোকেদের দিয়ে একটু বলতে চাই। আমি নিজে তো সফল মানুষ না, ফলে আমি নিজে আপনাদের ওই গল্প নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো যে সফলতার একটা জায়গায় গিয়েও কেন মানুষ সেরা হতে চায় না, সেরা হওয়াটা কেন তার কাছে অগুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেই গল্পগুলো করি চলেন আজকে। জয় গোস্বামীর কথাটা কেন আনলাম? জয় গোস্বামী এমনিতেই এই টপিকে বেশ লেখালেখি করছেন, বিভিন্ন সময় প্রবন্ধ লিখছেন, কবিতাও লিখছেন। ওই যে বললাম টিউটোরিয়াল নামে একটা কবিতা লিখছেন, যেখানে হচ্ছে বাচ্চাটা কেন 5টা মার্ক কম পাইছে, কেন 5টা মার্ক কম পাইছে, এই জন্য আমি আয় করি, এই জন্য তোর মা সকালে উঠে পরিশ্রম করে, এই জন্য আমরা এত কিছু করি, এভাবে সমাজে মুখ দেখাবো কি করে? দেখছেন না, এই কনসেপ্টে কিন্তু আর্ট কালচারে অনেক কাজ হয়েছে। ওই যে খুব পপুলার ছবি 3 ইডিয়টস, যে সবকটা আঙ্গুলের টেনে সমান বানাইতে হবে, সবার সেরা হইতে হবে। এখন সেইটার সঙ্গে মোল্ডারের একটা পার্থক্য আছে, যে তারা তো পারে না বলে সেরা হয় না, সবাই যে চায় না বলে সেরা হয় না তা তো না। আমরা যারা ব্যর্থ তাদের কথাও মনে রাখবো, যারা 5 মার্ক কম পায়, যারা ব্যর্থ হয়, যারা ফেল করে, তাদেরও যে সেরা হওয়ার চাপ, সেটা নিয়ে বেশি কথা হয়। কিন্তু আমি আজকে বলতে চাই যে যার যোগ্যতা আছে, এই যে মোল্ডার যেমন 367 পর্যন্ত গেল, ওর যোগ্যতা ছিল 400 পর্যন্ত যাওয়ার, কিন্তু গেল না, ও ছেড়ে দিল যে না, আমি যাবো না, আমার ইচ্ছা করতেছে না। এই যে ইচ্ছা করতেছে না ব্যাপারটা, এটারও গুরুত্ব দিতে হবে। আমাদের সমাজে ইচ্ছা করতেছে না এই ব্যাপারটার কোনো গুরুত্ব নাই। আমি একবার একটা চাকরিতে জয়েন করার পর ওইখানে বসরে বলছিলাম যে বস, এরকম একটা ব্যাপার থাকা উচিত যে আমরা যেমন অবলীলাক্রমে ফোন করে বলতে পারি যে আজকে শরীরটা খারাপ, অফিসে আসবো না, এরকম একটা অপশনও থাকা উচিত যে আজকে মনটা খারাপ, অফিসে আসবো না। আমরা এই যে মনটা খারাপ, ইচ্ছা করতেছে না, এইটা আমার ভালো লাগে না, এই স্ট্রেস নিতে আমার ভালো লাগে না, এই কথাগুলোর পাত্তা দিতে শিখি নাই। আমাদের সোসাইটিতেই এই মেন্টালিটিটা একদমই, আমাদের মানে শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীব্যাপী এই মেন্টালিটিটার কোনো গুরুত্ব নাই। এরা মেইন স্ট্রিমে একদমই ব্যর্থ মানুষ, চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নাই, সেরা হইতে চায় না, এরকম একটা গালিগালাজের মধ্যে বড় হয়।
ফলে বাধ্য হয়ে ইচ্ছা না থাকার পরও তাদের কম্পিটিশন করতে হয়। কিন্তু কিছু মানুষ থাকবে, এইটা আমাদের বুঝতে হবে, এই মানসিকতাটা বুঝতে হবে যে কিছু মানুষ থাকবে যার ইচ্ছাটাকে সে গুরুত্ব দেবে। আমি বলতেছি না যে টিম হিসাবে আমি যখন দেখব, আমি যদি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হই, আমি চাইবো 11 জনই চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে খেলুক, 11 জনই সেরা হওয়ার মানসিকতা নিয়ে খেলুক। কিন্তু এর মধ্যে 1-2 জন যদি থাকে আমাদের আফতাবের মতো, যার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না বলে প্র্যাকটিসে যায় না, সেই আফতাবরেও আপনার গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, কি হবে, আফতাব হারায় যাবে, যেটা হয়েছে। আফতাবের গল্পটা তো আপনারা জানেন। আফতাব এখানে খুব আমার কাছে মনে হয় যে আইডিয়াল একটা ফিগার, আপনি যদি মুল্ডারকে বুঝতে চান। আমরা তো আজকে আলোচনা শুরু করলাম মুল্ডারকে নিয়ে। মুল্ডারের এই সাইকোলজিটা যদি বুঝতে চান তাহলে আপনার আফতাবকে বুঝলেই চলবে। আফতাব বাংলাদেশে আশরাফুলদের প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের একজন ছিল। ওর ছক্কাগুলোই তো শুধু বলে দেয় যে কোন লেভেলের ছিল। এখন প্রথম বাংলাদেশি বোলার যে 5 উইকেট নিছে, সে কিন্তু পার্ট টাইম বোলার ছিল। মানে ওর প্রতিভার কোনো অভাব কোনো কালে ছিল না। কি ছিল? আফতাব হারায় যেত, একদম হারায় যেত। এমন হয়েছে আফতাবকে জাতীয় দলে ডাকা হয়েছে, জাতীয় দলের ম্যানেজার, ক্রিকেট অপারেশনস কেউ আফতাবকে খুঁজে পাচ্ছে না। আফতাব হয়তো 23তম বারের মতো তার সিম ফালায় দিছে, সিম ফালায় দিয়ে সে ঘুমায় আছে। আফতাবকে যখন খুঁজে পাওয়া গেল ততক্ষণে জাতীয় দল কোথাও সফরে চলে গেছে। আফতাবরে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আফতাব, আপনারা পাওয়া গেল না, আপনি গেলেন না ন্যাশনাল টিমের সঙ্গে? ভাল লাগে না। এই কি হবে, যায় কিছু রান করব, কিছু নাম হবে, এই তো। আফতাব এই যে জীবনে ভালো লাগে না, পরিশ্রম করতে ইচ্ছা করে না, ভোরবেলায় উঠে ওই মাঠে গিয়ে প্র্যাকটিস করতে ইচ্ছা করে না, ওর এই সেলিব্রিটি ইমেজ ভালো লাগে না, ওর 1 নম্বর হইতে ভালো লাগে না, এইটারে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আফতাব সাফার করছে সেটার জন্য, এখন তারকা হইতে পারে নাই। এখন এই জীবনে এসে, আফতাবের বয়স তো আমাদের কাছাকাছি, এখন এই বয়সে এসে তাকে আমেরিকায় প্রবল পরিশ্রম করতে হয়। সেই আফতাব ভোর 5টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত দৌড়াদৌড়ি করে পরিশ্রম করে। আফতাবের সাফারিংটা আফতাবরেই করতে দেন। আফতাবরে এইটা বলতে যায় না যে আফতাব ওই সময় যদি তুমি চ্যাম্পিয়ন মানসিকতা দেখাতে তাহলে এই কষ্টটা করতে হতো না। ওর বুঝটা ওরেই বুঝতে দেন। এই যে ও নিজে বুঝছে যে আমি এই সময় আরাম করব, একসময় কষ্ট করতে হলে করব, এই জিনিসটা। আবার একটু আর্ট কালচারে আসি, আমাদের নজরুলটা দিয়ে বোঝার চেষ্টা করেন তো। জয় গোস্বামীর কথা তো বললাম, আমাদের নজরুলটা দিয়ে বোঝার চেষ্টা করেন। নজরুল কখনো 1 নম্বর ধরে রাখার জন্য চেষ্টা করেন নাই, ইভেন সেরা হওয়ার জন্য একটু এফোর্ট দেওয়া এটা দেন নাই। আপনি যদি নজরুলের জীবনের ফেজগুলো দেখেন, নজরুল যখন যুদ্ধ থেকে ফিরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফিরে রুবাই লিখতেছেন, কবিতা লিখতেছেন, তখন নজরুল রীতিমতো মানে বাংলা সাহিত্যে তো বটেই, বাংলা উর্দু বা অন্যান্য পার্সি মিশায় যে একটা নতুন কালচার হচ্ছে, এই কালচারের পুরোধা। নজরুলের জনপ্রিয়তা তখন আকাশ ছোঁয়া। নজরুল কলকাতার সবচেয়ে দামি গাড়িতে চড়েন। নজরুল তার ছেলের শখ মেটানোর জন্য দামি গাড়িতে চলেন। নজরুল হঠাৎ করেই একরকম রুবাই লেখা বন্ধ করে দিলেন, কবিতা লেখা বন্ধ করে দিলেন। নজরুল কিন্তু কবিতার চর্চা করছেন খুব অল্প সময়। আমরা ভাবি এমনিতেই তো নজরুলের কাব্য জীবন, সাহিত্য জীবন খুব ছোট। 40 পার হতে না হতে অসুস্থতার কারণে বাকশক্তি, চিন্তা শক্তি সব চলে গেছে। তার মধ্যে কবিতার টাইম কিন্তু আরো কম। তার মধ্যেই ওই হাজার হাজার কি অসামান্য কবিতা লিখছেন। সেই সময় উনি ভিড়লেন কিসে? গজল, শ্যামা সঙ্গীত, বিভিন্ন ধরনের ধর্মীয় সঙ্গীত, ইসলামের, হিন্দু ধর্মের বিভিন্ন ধরনের ধর্মীয় সঙ্গীতে উনি সেদিকে ভিড়ে গেলেন। সেখানেও চূড়ান্ত খ্যাতি পেলেন। তারপরে দুহাতে টাকা উড়ানো শুরু করলেন, একদম রাস্তার ফকির হয়ে গেলেন। আজকে এর কাছে 5 টাকা চান, ওর কাছে প্রকাশকের কাছে 10 টাকা চায়, চিঠি লেখেন, কিছু যায় আসে নাই তো। মানে হ্যাঁ, নজরুলের সাফারিংস নজরুল করছেন, নজরুল কষ্ট পাচ্ছেন অর্থের অভাবে, যে অর্থটা ধরে রাখলে হয়তো ধনী মানুষ থাকতেন। মানে একসময় তো কলকাতার সাহিত্যিকদের মধ্যে সবচেয়ে বিলাসী জীবনযাপন করছেন, সেই লোকই আবার একসময় কলকাতার ফুটপাতে জীবনযাপন করার মতো অবস্থা হয়েছে। তাতে কি হয়েছে? সেই সাফারিংস আমার হয়েছে না আপনার হয়েছে নাকি? নজরুল তো তার জীবনটা উপভোগ করছে, ওই যে কয়টা দিন উপভোগ করার ওই কয়টা দিন করছে। তার যখন রুবাই লিখতে ইচ্ছা করছে করছে, একসময় মনে হচ্ছে না আমি 1 নম্বর হতে চাই না, ওই কে যায় ইঁদুর বিড়াল দৌড়ে। এই জিনিসটা আমরা স্পোর্টসেও দেখতে চাই। মানে দেখতে চাই মানে জোর করে কাউকে দেখতে চাই না, এই লোকগুলোকে সম্মান দিতে চাই। যখন মার্কাস ট্রেস কর্তৃক সিদ্ধান্ত নিল যে তার দেশ ছেড়ে থাকতে ভাল লাগে না, মারাত্মক হোম সিকনেস লাগে, ইটসের বাইরে গেলে, ইংল্যান্ডের বাইরে গেলে, কয়েকবার করে বিভিন্ন ট্যুর থেকে সে ট্যুর শেষ না করে দেশে ফিরে আসে। হঠাৎ করে সিদ্ধান্ত নিল না, ইন্টারন্যাশনালি খেলবো না। ইন্টারন্যাশনাল খেলতে গেলে তো ট্যুরে যেতে হবে, ট্যুরে যেতে গেলে তার মনটা খারাপ হয়ে যায়, প্রচণ্ড হোম সিকনেস।
আমরা তো মানসিক সমস্যার কোনো গুরুত্বই দিই নাই। হোম সিকনেস যে একটা প্রবলেম, হোম সিকনেস যে একজনের গুরুত্ব দেওয়া উচিত। জোনাথন ট্রটও এটা প্রবল সাফার করছে। জোনাথন ট্রটের ক্যারিয়ারটাও আলটিমেটলি ওই কারণেই শেষ হয়েছে, কিন্তু ট্রেস কতিক একেবারে বুলেটের মতো করে বলে দিচ্ছে না, খেলবই না। এই যে ইচ্ছাটা, ট্রেস কতিক যদি খেলে যেত কে জানে, হয়তো ট্রেস কতিককে পার হতেই রুটের বিরাট একটা সময় লেগে যেত। ট্রেস কতিক তো সেই রকম লেভেলে ছিল। এখন ট্রেস কতিকের এই ইচ্ছাটাকে সম্মান দিতে হবে না আমাদের? এরকম উদাহরণ আপনি খেলার জগতে বুড়ি বুড়ি পাবেন, যারা সেরা হইতে গিয়েও মানে শ্রেষ্ঠত্বের কাছাকাছি গেছে, গিয়ে মনে হয়েছে যে না, এর চেয়ে পরিবার বড়, এর চেয়ে নিজের শান্তি বড়, এর চেয়ে কোনো কিংবদন্তির সম্মান জানানো ভালো। আদ্রিয়ানোর কথা মনে আছে? ব্রাজিলের আদ্রিয়ানো তুলনা করা হচ্ছিল যে আদ্রিয়ানো সম্ভবত ফেনোমেনন রোনালদোর মতো একজন স্ট্রাইকার হবে, এরকম একটা কথা চলতেছিল না? সেই আদ্রিয়ানো হুট করে ইউরোপ ছেড়ে বাড়ি চলে গেল। কেন চলে গেল মনে আছে? আদ্রিয়ানো কিন্তু 8-10টা ব্রাজিলিয়ানের মতো ওই যে মাতলামি করে পার্টি করে নষ্ট হয় নাই, করছে সেটাও, কিন্তু ওর মূল কারণ ছিল ওর বাবা মার জন্য এবং ফ্যামিলির জন্য খুব মন কাঁদত। ওর একদমই ইচ্ছা হতো না, সম্ভবত ওর বাবা মারা গেলেন, বাবা মারা যাওয়া পর্যন্ত ও খুব মেন্টাল ক্রাইসিসে ছিল। বাবা মারা যাওয়ার পরে ও মাকে ছেড়ে আর থাকতে চাইল না, ব্রাজিলে চলে গেল, ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল। কি হয়েছে আপনি যান আদ্রিয়ানোর কাছে, ও বলবে যে আমি হ্যাপি আছি, আমি খুশি আছি, আমি আমার এই জীবন নিয়েই খুশি, আমি মার কাছে আছি, বউ বাচ্চার কাছে আছি, কি দরকার ওই সেলিব্রিটি ইমেজের পেছনে ছোটার? বেশিরভাগ লোক ছুটবে, বেশিরভাগ লোক ছুটবে, এই যে মেসি ছুটবে, রোনালদো ছুটবে, ছুটবে তার পুরস্কারও তো তারা পাবে, কেউ কারোটা তো কেড়ে নিচ্ছে না। আদ্রিয়ানো এসে তো বলতেছে না মেসি আমি ছুটি নাই, তারপরে তোমার ব্যালন্ডিয়রগুলো আমারে দাও। আদ্রিয়ানো তো কি হারাইছে ওটা আদ্রিয়ানো জানে, ওই হারানোটা তার কাছে প্রাপ্তির চেয়ে বড় মনে হয়েছে। ফলে আপনারা যখন কেউ কিছু স্বেচ্ছায় ছেড়ে দেয়, তখন তারা যখন লুজার বলেন, তখন যখন বলেন যে এই লোকটা চ্যাম্পিয়ন না, তখন আমি বুঝতে পারি যে আপনারা পুরো পৃথিবীটার একটা সাঁচে ফেলতে চান। ইভেন এই যে আমরা যেসব ব্রাজিলিয়ানরা নিয়ে আফসোস করি, পাতো, রবিনহো থেকে শুরু করে একদম রোনালদিনো পর্যন্ত, রোনালদিনোর ঝুলিতে 7-8টা ব্যালন্ডিয়র থাকতে পারতো না? পাতো, রবিনহো অ্যাটলিস্ট ব্রাজিল দলের হয়ে তো বিশ্বকাপ জিতবে, বড় কিছু করবে, কেন পারলো না? নাইট লাইফ, তারপর মেয়ে নিয়ে ঘোরা, এইসব করতে গিয়ে। আমি এগুলোরে কোনোভাবেই প্রশংসা করতেছি না। এই যে ইয়ামাল এখন যা শুরু করছে, দুদিন পরেই হয়তো ইয়ামালের এটা নিন্দা করে আমি একটা কন্টেন্ট করব। স্টিল স্টিল ইয়ামালের যখন নিন্দা করব, সেইটা সাকসেসের পার্সপেক্টিভ থেকে করব, যে ও নিজের সম্ভাবনাটা নষ্ট করতেছে কিনা। যদি নষ্টই করে, তার কাছে যদি মনে হয় যে ইয়াটে ওই 4-5টা মেয়ে নিয়ে কাটানোটাই জীবন, তা ওরে বুঝতে দেন। হ্যাঁ, ইয়ামালের এই সিদ্ধান্ত নেওয়ার বয়স এখনো আসে নাই, সে 17 বছর বয়সী ছেলে, তার আসলে তার গার্জিয়ানশিপের অভাব আছে, সেটা আলাদা ব্যাপার। যদি কেউ গার্জিয়ানশিপের অভাবে ইম্যাচিউরড অবস্থায় হারায় যেতে থাকে, তাকে অবশ্যই একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। কিন্তু একটা বুঝদার লোক, মোল্ডারের মতো বয়সী একটা ছেলে, সে যখন সিদ্ধান্ত নেয় যে লারাকে সম্মান দেখাতে আমি 367 পর আর যাবো না, ওটাকে সেলুট জানাতে হবে আপনাকে। সে কি ভেবে নিছে, কেন ভেবে নিছে, এইগুলা ভাবার সুযোগ আপনার নাই। ইউ আর নট মোল্ডার। মোল্ডারের খাঁচায় আপনি নিজেরে ঢুকায়েন না, আর মোল্ডারে আপনার জুতা পরানোর চেষ্টা করেন না। কেউ কারোর জুতা পরে না, সবাই নিজের মতো চলে। বিয়নবর্গের কথা মনে করে দেখেন, বিয়নবর্গ কি করলো? যখন জন ম্যাকানরোদের যুগ চলতেছে, সেরকম সময় 4-5 বছরের ভেতরে 11টা গ্র্যান্ড স্লাম জিতল। বিয়নবর্গ যদি তার ক্যারিয়ারের পুরোটাও না, সম্ভাবনাময় 7-8 বছর, 10 বছরও খেলতো, তাহলে এই যে পরবর্তীকালে ফেদেরার, নাদাল যা যা করছে, এগুলা করতে পারতো না। মানে এইসব রেকর্ড এদের হাতে থাকতো না, বা জোকারের হাতে থাকতো না, জোকোভিচের হাতে, এইগুলো বিয়নবর্গের হাতেই থাকতো। বিয়নবর্গ খেলা ছেড়ে দিছে, হুট করে 81 বা 82-তে একটা ফাইনাল হারলো গ্র্যান্ড স্লামের। তারপরে কয়েকটা ছোটোখাটো ম্যাচ খেললো, খেলে দেখলো যে মজা পাচ্ছে না, হেরে যাচ্ছে বারবার, হারাটাও ইম্পর্টেন্ট না। সে ওই সময় বললো প্রেসে, না জমতেছে না, আমি এনজয় করতেছি না বলে ছেড়ে দিয়ে চলে গেল। এরকম উদাহরণ ভুরি ভুরি পাবেন। পিঙ্ক ফ্লয়েডের প্রতিষ্ঠাতা, পিঙ্ক ফ্লয়েডের প্রথম গানের রচয়িতা, প্রথম গানটা হিট হয়েছে, সঙ্গে সঙ্গে বললো গান লিখতে আর ভালো লাগে না, ছেড়ে গিয়ে সৈকতের পাড়ে বসে ছবি আঁকা শুরু করে দিল। সে তার জীবন, সারা জীবন ছবি আঁকছে, সেই ছবি কারোর দেখতেও দেয় না, কি ছবি আঁকছে সেই ছবি কারোর দেখতেও দিত না। এই চিন্তাগুলোরে, এই যে শ্রেষ্ঠত্বের লড়াই থেকে নিজের সরায় নেওয়া, অন্য কোনো একটা ইচ্ছারে গুরুত্ব দেওয়া, এগুলোর সম্মান দিতে জানতে হয়। এদেরকে কখনো লুজার বলবেন না, এদেরকে কখনো এটা বলবেন না যে তুমি চ্যাম্পিয়ন না, ওর জায়গায় চ্যাম্পিয়ন। আজকে যখন মোল্ডারের কথা যদি একটু আমরা ভাবি, যে মোল্ডার কালকে যখন ব্লকে ইন্টারভিউ দিচ্ছে, আমি ইন্টারভিউটা শুনতেছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আজকে যদি সাউথ আফ্রিকার সবাই সুস্থ থাকতো,
এই সময় যাদের যাদের সাউথ আফ্রিকান ন্যাশনাল টিমে খেলার কথা ছিল তারা সবাই যদি অ্যাভেলেবেল থাকতো, মোল্ডারের তো স্কোয়াডেই আসার কথা না, 11 তো দূরে থাক, ক্যাপ্টেন্সি তো অনেক দূরের কথা। সেই মোল্ডার গত কয়েক বছর ধরে একটা কোশ্চেনই ছিল যে মোল্ডার কি বোলিং অলরাউন্ডার না ব্যাটিং অলরাউন্ডার, কোনোটাই ভালো পারে না। বলে বোধহয় 22 টেস্টে 35 উইকেট নিচ্ছে, ব্যাটিংয়ে এই গত বছর অক্টোবরের আগ পর্যন্ত কিচ্ছু নাই, একটা মাত্র 50, 16-17টা ম্যাচ খেলে ফেলছে, মানে কোনো অলরাউন্ডার না। ওই সেই পাকিস্তানি এক কৌতুক অভিনেতার মতো, সেই যে শহীদ আফ্রিদিরে নিয়ে বলছিল যে ব্যাটেও টুকটুক বলেও টুকটুক, কোনোটাই আসলে হয় না। শহীদ আফ্রিদি তা না, অ্যাকচুয়ালি শহীদ আফ্রিদি ভালো অলরাউন্ডার, কিন্তু মুল্ডার তাই ছিল। গত বছর অক্টোবরের আগ পর্যন্ত মুল্ডার তাই ছিল। মুল্ডার নিজেরে বদলানোর জন্য মারাত্মক পরিশ্রম করছে। আপনি যদি শুধু ওর স্ট্রাগলটা দেখেন, আমরা তো ওরে নিয়ে হাসাহাসি করি, ওর সঙ্গে আবার আমাদের খুব ভালো সম্পর্ক, মানে আমাদের এই ঢাকার খুব ভালো সম্পর্ক। ও প্রথম তারকা হলো হচ্ছে 2016 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলতে এসে, ওই যে মিরাজ শান্তদের যে ওয়ার্ল্ড কাপটা, তারপরে ও প্রথম সেঞ্চুরি পাইছে কিন্তু এই ঢাকায় গত বছর এসে। তার আগ পর্যন্ত মুল্ডার ওই যে একেবারে মোর দ্যান মিডিওকর একজন ক্রিকেটার ছিল, মোর দ্যান মিডিওকর। একটা সম্ভাবনা ছিল, তার নিয়ে একটা প্রত্যাশা ছিল যে হয়তো নতুন জ্যাক ক্যালিস হবে, কারণ ওরা অনেক দিন ধরে পেস বোলিং অলরাউন্ডারের অভাবে ভুগতেছিল। একসময় সাউথ আফ্রিকার দুনিয়ার সব পেস বোলিং অলরাউন্ডার উপহার দিত, এই পোলক ক্যালিস কত ছিল না, সেই সাউথ আফ্রিকায় পেস বোলিং অলরাউন্ডারের অভাব, ফলে মনে হচ্ছিল মোল্ডার সেই জায়গাটা নেবে, কিন্তু একেবারে চরম হতাশ করলো। মোল্ডার কি করলো, মোল্ডার ঠিক করলো যে না, আমাকে ব্যাটসম্যানই হতে হবে, ওই খানিকটা ব্যাটিং খানিকটা বোলিং দিয়ে হবে না, বোলিং পারলে করবো না পারলে না করবো। ও চলে গেল কাউন্টি খেলতে 2019 সালে, পাশাপাশি টুকটাক ন্যাশনাল টিমে খেলে। 2023 পর্যন্ত কেন্ট আর সম্ভবত ইয়র্কশায়ারের হয়ে, আমার এক্সাক্ট পরের দলটার কথা মনে নাই, কিন্তু যার হয়ে খেলুক 2023-এ যাদের হয়ে খেলছে ওইখানে সেকেন্ড হাইয়েস্ট স্কোরার ছিল, 50+ অ্যাভারেজে রান করছে। সেইটা যে ফ্লুক না, কালকেও পোলককে বলতেছিল যে দেখো পলি, আমি আমার ব্যাটিং নিয়ে অনেক কাজ করছি, আমি জানি যে আমি লারার উচ্চতার না, লারা তো অনেক দূরের কথা, আমি সাউথ আফ্রিকান গ্রেটদের উচ্চতারও না, আমাকে খুব স্ট্রাগল করতে হচ্ছে টিকে থাকতে, ফলে আমি আমার ওজনটা জানি। আমি গত কয়েক বছর ধরে কাউন্টিতে গিয়ে মারাত্মক পরিশ্রম করতেছি, এবং ও বললো যে আমার ইনকামিং বলে দুর্বলতা ছিল, আমার স্টান্সে প্রবলেম ছিল, ইংল্যান্ডে যেহেতু বল মুভ করে, ফলে এই জিনিসগুলো ওর শুধরানো সহজ হয়েছে, এবং ওইখানে কোচের সাপোর্ট পাইছে। ইভেন ও জিম্বাবুয়ের যে হেড কোচ তার সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করছে, মানে যারে যেখানে পাইছে, রাস্তাঘাটে যারে পাইছে, ও বিভিন্ন বড় ক্রিকেটারদের সঙ্গে ফোনে আলাপ করছে, জুমে মিটিং করছে, ও যে কোনো মূল্যে একটু ব্যাটিংয়ে রান পেতে চাইছে, ও গ্রেট হতে চায় নাই। ও কালকে পলিরে বলতেছিল, পোলকরে বলতেছিল যে দেখো পলি, তোমাদের মতো গ্রেট আমি হইতে চাই না, তুমি তো গ্রেট, জ্যাক ক্যালিস গ্রেট, লারা তো লারাই, আমি ওই লেভেলে যাইতে চাই না, আমি চাইছি কোনো ক্রমে আমার জায়গাটা সিমেন্ট করা এবং সাউথ আফ্রিকার হয়ে খেলতেছি এটা জাস্টিফাই করা। সেটা সে করছে। দেখেন গত অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত, এর আগ পর্যন্ত তারা একটা মাত্র 50 ছিল 16 ম্যাচে মনে হয়, বা 17 ম্যাচে। আর এই কয়েকদিনে সে 6টা টেস্ট খেললো, 6টা টেস্ট খেলে বাংলাদেশে একটা সেঞ্চুরি করে গেল। আর জিম্বাবুয়েতে কি করছে তা তো দেখতেছেনই, প্রথম টেস্টে সেঞ্চুরি করলো, দ্বিতীয় টেস্টে অলরেডি 367 করে ডিক্লেয়ার করলো, আবার 2 ইনিংসে বোধহয় 2-2 4 উইকেট অলরেডি নেওয়া হয়ে গেছে, যখন এই কন্টেন্ট করতেছে তখনই বোধহয় 4 উইকেট নেওয়া হয়ে গেছে, মানে হি ইজ ইন ইজ পিক। এই পিকে থাকা অবস্থায় সে মনে করছে সে ব্রাইলার আশেপাশে নাই। যখন সে 350 ক্রস করে ফেলছে তখন সে ড্রেসিং রুমে কোচের সঙ্গে কথা বলছে। এটা যে হুট করে একটা হিট অফ দ্য মুভমেন্ট সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে লারারে সম্মান দেখানোর জন্য আমি আর আগাবো না, তা না। এই ব্যাপারটা তার মাথায় খানিকক্ষণ ধরে ঘুরতেছিল। জিম্বাবুয়ে যে বোলিং করতেছে তাতে সে বুঝে ফেলছে যে এই উইকেটে ওরা আর আমার আউট করতে পারতেছে না। ওই কাউন্টির এক্সপিরিয়েন্স কাজে লাগায় ও যে সলিড ব্যাটিং করতেছে এবং যে আগ্রাসী ব্যাটিং করতেছে, বললাম না যে 109 স্ট্রাইক রেটে, এটা বোধহয় বীরেন্দ্র সেবাগের 104 স্ট্রাইক রেটে ট্রিপল সেঞ্চুরিরে পার করে গেল। মানে ওর চেয়ে বেশি স্ট্রাইক রেটে এখন পর্যন্ত আর কেউ ট্রিপল সেঞ্চুরি করতে পারে নাই। এত দ্রুত খেলতেছে, ও বুঝতেছে খানিকক্ষণের মধ্যে 400 হয়ে যাবে। ও গিয়ে কোচরে বলছে যে কোচ আমি কি করবো বলো তো, আমার কি 400 করা উচিত নাকি আগেই ডিক্লেয়ার করা উচিত? কোচ বলছে তুমি কি মনে করো সেটা বলো, তোমার কেন এটা মনে হচ্ছে? তা বলছে যে আমি যে বোলিংয়ের এগেনস্টে খেলতেছি এই কথাটা ও বোলিংকে অসম্মান করে নাই। এটা আপনাকে বুঝতে হবে যে ও আসলে ইংলিশ ওই বোলিং যেটার এগেনস্টে লারা 400 করছিল ওইটাকে গ্রেড বলছে, যে আমি যেভাবে খেলতেছি, যে জায়গায় খেলতেছি, যে পরিস্থিতিতে খেলতেছি, এটা ঠিক লারার রেকর্ডে টাচ করলেও না ওই সম্মানটা হবে না। কোচ বলছে যে ইয়োর কল ইজ ইয়োর,
তুমি যদি মনে করো যে লারাকে ওই হাইটেই রাখবা, এবং তোমার যদি মনে হয় যেভাবে ইনিংসটা খেলতেছে এত ইজি ইনিংস দিয়ে লারারে বিট করা ঠিক হবে না, তাহলে তুমি ডিক্লেয়ার করে দাও, এখনই গিয়ে ডিক্লেয়ার করে দাও। তখন ও বলছে যে ওর প্রথম ইচ্ছা ছিল যে 312-তে ডিক্লেয়ার করবে। 312 হচ্ছে হাসি মামলার সর্বোচ্চ। ওর টার্গেট ছিল 312-র আগে অথবা 312-তে। এক্সাক্ট তো বলে কয়ে করা যায় না, দেখা গেল 10-এ বসে একটা 4 মেরে দিছে, তাহলে 314 হয়ে গেল। এই জন্য 308, 9, 10 এরকম একটা জায়গায় ডিক্লেয়ার করে দিবে, ওর টার্গেট ছিল। কিন্তু হঠাৎ করে স্কোর বোর্ডে তাকায় দেখে ওর রান হচ্ছে 317, মানে হাসি মামলারে পার করে ফেলছে। ওই সময় ও খুব ধাক্কা খাইছে যে হাসি মামলা ওর কাছে তো সেই ঈশ্বরের তুল্য একটা ব্যাপার, হাসি মামলারে পার করে ফেলছে, কাজটা ঠিক হয় নাই। তখনও ভাবছে যে ঠিক আছে, সামনে তো আর ওরকম ওর যারা হিরো তার মধ্যে কেউ নাই, 350টা ক্রস করে ডিক্লেয়ার করে দেবো, অ্যাটলিস্ট লারার দিকে আর যাবো না। ও তাই করছে, 367 করে ডিক্লেয়ার করে দিচ্ছে। ওর ব্যাখ্যাটা আপনি ওর জায়গায় বসে বুঝতে হবে। ওই যে আবার বলি যে ওরে আপনার জুতো পরায়েন না। আমি আপনি হলে 400 কেন 500 করতাম, হানিফ মোহাম্মদের 501 টপকানোর চেষ্টা করতাম। আমি আপনি তো সাধারণ, এইটাই তো পৃথিবী। পৃথিবীর বেশিরভাগ লোক রেস লড়তে পছন্দ করে, দৌড়াইতে পছন্দ করে, তারা 1 নাম্বার হইতে চায়, কিছু না করেই 1 নাম্বার হইতে চায়। সবাই তার বাচ্চাটারে ফার্স্ট দেখতে চায়, কিন্তু সবাই তো ওই জিনিস না। কেউ কেউ এর মধ্যে মোল্ডার থাকে, কেউ কেউ একটু বোকাশোকা থাকে আপনাদের বিবেচনায়। যাদের আপনারা লুজার বলেন, বলেন চ্যাম্পিয়ন মানসিকতা না, বলেন ওরা সেরা হইতে পারে না, ওরা চোকার, এই লোকগুলোকে বোঝার চেষ্টা করেন এই হচ্ছে মোল্ডার। যে কিনা বলে যে ব্রায়ান লারার হাতেই 400 মানায়, বা ওই লেভেলের কোনো ব্যাটসম্যান যদি পারে সে ভাঙবে, আমি ভাঙবো না। আমি যতবার সুযোগ পাবো, যদি আবার কোনো দিন এই 360+ ইনিংস খেলে আবার এখানে ডিক্লেয়ার করে দেবো। হ্যাঁ, আর একটা ব্যাপার সে বারবার যেটা বলছে, সরাসরি জিম্বাবুয়েকে অপমান না করেই, সেটা হচ্ছে বোলিং কোয়ালিটি এবং উইকেটের কোয়ালিটি। সে বলছে ইংল্যান্ডে যে বোলিং সামলায় লারা 400 করছিল, তাতে আমার এখানে বসে 400 করা উচিত না। এটা মানে সে জিম্বাবুয়ের ছোট না করেই বোঝাতে চাইছে যে ওই কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে ওই কোয়ালিটি ব্যাটিং আর সে যেটা করতেছে, এই দুটার এক করা যাবে না। আপনি রান তো যে কোনো জায়গায়ই করতে পারেন। দেখেন ইউরোপিয়ান লিগে ফুটবল দিয়ে একটা কথা বলি, মানে আপনি মোল্ডারের কথার পক্ষে একটা যুক্তি পাবেন। ইউরোপিয়ান ফুটবলে একটা নিয়ম আছে যে আপনি কোন লিগে গোল করলে কত পয়েন্ট পাবেন। মানে ইউরোপে আপনি 100 গোল করলেই যে আপনি গোল্ডেন বুট জিতবেন তা কিন্তু না। ওখানে কিন্তু একটা নিয়ম আছে যে টপ 5 লিগে আপনি যদি গোল করেন ওটার পয়েন্ট হচ্ছে এত। ওই টপ 5-এর বাইরের প্রত্যেক লিগের গোলের মাপকাঠি আছে। মানে টপ 5 লিগের কাউকে যদি গোল্ডেন বুট জিততে হয়, তাহলে ওই যে মেসি রোনালদোদের চেয়ে অনেক বেশি গোল করে আসতে হবে। যত নিচে নামবেন তত গোলের সংখ্যা আপনার বাড়াইতে হবে। তো এই জিনিসটাও তো মোল্ডারের মাথায় কাজ করছে যে লারা যে লিগে 400 করছে, যে অপোনেন্টের এগেনস্টে যে উইকেটে, আমি তো তা করতেছি না। আমি তো লোয়ার টায়ার একটা ক্রিকেট খেলতেছি। যদি টায়ার সিস্টেম থাকতো, যদি টপ 5 লিগের মতো কোনো টায়ার সিস্টেম থাকতো, তাহলে তো আমার এটা 400-র মর্যাদা পায় না। ফলে ও নিজেই নিজেকে সেন্সর দিয়ে দিছে যে আইসিসি টায়ার করে নাই, আমি করে দিলাম, আমি করে দিলাম, লারার ওইটা আলাদা থাকবে, আমি লারার পর্যায়ে যাব না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে একটু সম্মান দিতে বলতেছি। এই ব্যাপারটা সবার ভিতরে থাকবে না, এই ভয় পায়েন না যে এইগুলারে সম্মান দিলে আপনার টিম বোধহয় বেশিরভাগ এরকম কবি সাহিত্যিকে ভরে যাবে, দাদার মতো আতলামি কথাবার্তা বলবে, তারা জিততে চাইবে না, চ্যাম্পিয়ন হতে চাইবে না। না, একদম ভাবার কোনো কারণ নেই। মানুষ সহজাতভাবে অত্যন্ত হিংসা পরায়ণ একটা প্রাণী, সহজাতভাবে তারা সব কিছু জিততে চায়। আমি জানি না এটা কি করে হয়েছে, খুব দুর্ভাগ্যজনকভাবে সবাই চ্যাম্পিয়ন হতে চায়, সবাই 1 নাম্বার হইতে চায়। তার মধ্যে থাকুক না 2-4টা লোক, জয় গোস্বামী, নজরুল ইসলাম, বিয়নবর্গ বা আমাদের মোল্ডার, এরকম 2-4 জন থাকুক, তাদের একটু সম্মান দিই। আমরা বলি যে তোমাদের এই যে সিদ্ধান্তটা, এটারে আমরা রেসপেক্ট জানাচ্ছি, এটারে নিয়ে আমরা ট্রল না করি। সবাই ভালো থাকবেন। মোল্ডারের জন্য অনেক ভালোবাসা। ভাই মোল্ডার, তুমি তোমার মতোই থাকো, তুমি 5 নম্বর কম পাইলে সেটাই আমাদের জন্য 100। সবাই ভালো থাকবেন।